বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রোম্যান্স। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা রোম্যান্স। কলসি কাঁখে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। কলসির ভারে একটু সে বাঁকা হয়ে পড়েছে। পেতলের প্রকাণ্ড কলসি, মাজা ঘষা চকচকে। বউটির পরনের কাপড়খানি ভেজা, এখানে ওখানে গায়ে এঁটে গেছে, লটপট করছে। গড়ন পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো। গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত। সূর্য এখন প্রায় মাথার ওপর। রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে। ভিজে গামছা ভাঁজ করে বউটি মাথায় বসিয়েছে। বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঁঠালের বাগান। গাছে গাছে বাগানটি জমজমাট, কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফলা চেহারা গাছগুলোর। কয়েকটি গাছে শুধু কাঁচা পাকা 2-4টি আম ঝুলছে। বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে, টের পাওয়া যায়। গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না। বাকি 3 দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত। এখানে ওখানে বাড়িঘর, গাছপালার ছোট ছোট চাপড়া বসানো। বেগুন ক্ষেতের চারদিক নির্জন। দিনে রাতে সবসময় কারো না কারোর এখানে কম বেশি গা ছমছম করে। বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরনো প্যাঙাশে আলপাকার উর্দি আর কোলবালিশের সরু খোলের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালির বাগানের দিকে চলছিল। বারবার সে বউটির দিকে চেয়ে দেখছে। গোফতারি চাছা এবং কানের ডগা পর্যন্ত জুলফি তোলা তার। লম্বা ফর্সাটে মুখে চোখ দুটি বেশ বড় বড়, যদিও ছোট হলেই মানাতো বেশি। বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সেই বউটির পথ আটকালো। পাশে কাটিয়ে যাবার রাস্তা অবশ্য চারদিকে অনেক ছিল। পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত তিনিক তফাৎ দিয়েই গিয়েছে। বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না। ও মা, সুবল বাবু যে, এর নাম। এ তোমার কেমন ব্যাপার সুখময়ী? তোমারই বা এ কেমন ব্যাপার সুবল বাবু? দিন দুপুরে নাগাল ধরা। দুহাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখলো। সে কাঁধে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে বেঁকে সোজা করে নিল কোমরটা। সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল। অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে জড়ালো। গোড়ায় তো ডরিয়ে গেলাম, কোন মুখ পড়া উকি মারছে গো। শেষে দেখি মোদের সুবল বাবু। নিশ্চিন্তে হয়ে তোমার তখন সাঁতার কেটে চান করলাম। ফিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, তোমার জন্যে, সত্যি তোমার জন্যে কাল ফিরে যেতে হলো তোমায়। সুবল ক্রুদ্ধ কণ্ঠে বলল, কাল তো প্রথম নয়, ফিরেই তো যাচ্ছি। এলে না কেন কাল? রাত দুপুর তক শিরিষতলায় মশার কামড় খেলাম। মা মনসা না করুন। দুহাত জড়ো হয়ে সুবলের কপালে ঠেকে গেল। সাপের কামড়ে মরবো একদিন। সুখময়ী আফসোসের আওয়াজ করল, বালাই ষাট, কিন্তু কি করি? তেনা যে ফিরে এলো গো। একবার জানান দিয়ে তো যেতে পারতে, সবাই ঘুমোলে পড়ে। ঘুরঘুটি আঁধারে একটা মানুষ হাঁ করে, ঘুমিয়ে পড়লাম যে,
ওনার সাথে ঝগড়া করে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লাম। ঝগড়া হলো? বেশ বেশ, তা কি নিয়ে ঝগড়া হলো? স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয়? শাড়ি গয়না নিয়ে। সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল, তুমি যত শাড়ি গয়না চাও। হিস, ফতুর হয়ে যাবেন। ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষা মাজা অংশগুলিতে ভোতা চকমুখি খেলে গেল। ফতুর নয় হলে মোর তরে ফতুর হতেই তো চাইছো গো তুমি হাজারবার, কিন্তু শাওরি স্বামী যখন শুধবে মুখে, বউ শাড়ি গয়না কোথা পেলিল? কি জবাব দেব শুনি? বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো, ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি। তার চেয়ে এক কাজ করো না, শিরিষতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই, শাড়ি গয়না পরে বেড়ালে কেউ যে শুধোবে তাতেও মোর কাজ নেই, এমনি কিছু করো। সুবলের মুখখানা লম্বাটে হয়ে গেল। তা জানি তোর শুধু শাড়ি গয়নাতে মন। না গো না, গয়নার শাড়ি আমি চাই নে, আমার মনটি তোমার। তাই যদি হতো সুখী হতো মানে, তুমি ভাবো গয়নার লোভে মন তোমায় দিয়েছি? কত গয়না দেবে তুমি? কত মুরত তোমার? কলকাতায় নিয়ে সেজবাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল, তা গিয়েছি আমি বলি না, যাকে মন দিয়েছি তার সাথেই চুলোই যাব, চুলোই যদি যাই। বিশ্বাস হয় না না? বেশ তো চলো না, এক্ষুনি যাই, এক কাপড়ে এক্ষুনি গিয়ে গাড়ি ধরি তিনটের। তুমিও ফকির, আমিও ফকির। পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে। ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল, কিন্তু সুবল খুশি হয়েছে মনে হলো না। সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়ায় বিশেষ দাম যেন নেই, পুরনো হয়ে গেছে। অমন যার মন, সে একবারটি শিরিষতলায় আসে, কাল নিয়ে 4 বার ঠকালে আমায়। হোগো মাগো, ঠকালাম, আমি তোমায় ঠকালাম। ভেস্তে গেলে তো কি করব আমি? হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই, ঘরের বউ, পরের দাসী। কি ক্ষমতা মোর আছে বলো তোমায় ঠকাবো? তোমার জন্য মরণ হয়েছে আমার, কিছু ভালো লাগে না সুবল বাবু। একদণ্ড ঘরে মন বসে না, মায়েরই বলছি, কালির দিব্যি। মন করে কি দূর ছাই ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যায়। বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়েছে। আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটি তার সেই আলোতে জল জল করে উঠল। সুবল কথাটি বলে না, উসখুস করে আর এ পা থেকে ও পায়ে ভর দিয়ে দাঁড়ায়। দেশ গা ছেড়ে দূর দেশে পালিয়ে যাই, দেশে কেউ মোদের চিনবে না, সব বলাই চুকিয়ে দুজনে ঘর কন্যা করি। তা হয় না সুখময়ী, চারদিকে বড় নিন্দে হবে, আর ফেরা যাবে না। কে ফিরছে হেতা? জমি জায়গা সব বেচে দিয়ে আমায় নিয়ে পালাবে, মোদের ফেরবার কি দরকার? মুখতারি করে 2 পয়সা পাচ্ছি। এখানে গাছের ছায়াতে গুমোটে গরম। সুবলের কপাল ঘেমে চোখে এসে পড়তে চায়। আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছতে মুছতে ঝেড়ে ফেলতে থাকে। সুখময়ীর ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না। আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে। ঝুঁকে কাপড় তুলে সে একবার হাঁটুর কাছে চুলকে নিল। সোজা হয়ে হাঁটু চুলকানোর আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল। ঘাড় আর কাত হয়ে গেল ভাবনায়। কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো। সুখময়ীর রাগ হয়েছে। কলসি ছেড়ে
পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোঁস করে ফনা তুলে সাপের কামড় দিতে চাওয়ার মতো। কি মিষ্টি হাসি সুখময়ী হাসল, আর চোখে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল, মুখ উঁচু করল। সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছল না। গাছে পিঠে দিয়ে সুবল তখন কাঠ হয়ে গেছে। মরছে তোমার মুক্তারি বড় হলো, কত কষ্টে পসার করেছি, দুটো পয়সা পাচ্ছি। সুখময়ী এতক্ষণে দুহাতে তার গলা জড়িয়ে ধরেছে। সুবল নরম হয়ে আসছে, একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। তুমি না ফতুর হতে পারো আমার জন্যে? ঘর বাড়ি জমি জায়গা বেচে ঢের টাকা পাবে, ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি। রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলব, আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব। চানের ঘরে তুমি আমার চান দেখবে, সত্যি দেখাবো দিব্যি বলছি। আচ্ছা তাই যাব সুখময়ী, সব বেচে দিয়ে তোমায় নিয়ে বিদেশ যাব, কিন্তু সে তো 2-4 দিনে হবে না। মুক্তারি জানো বটে তুমি সুবল বাবু, দাঁড়াও আমি আসছি কলসি রেখে। কাকে কলসি তুলতে গিয়ে সুখময়ী আজ বোধ হয় এই প্রথম টলে পড়ে গেল। কলসির জল শুষে নিল মাটি, আর ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো। অদৃষ্টে কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোতা গলায় সে বলল, দাঁড়াও বাবু, একটু সাবুন আনি, নইলে এ মেটে রং ওঠবার নয়, ফের নাইতে হবে। বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই, বাইরে কেউ থাকেও না এই সময়। সুখময়ী রেধে বেড়ে খাইয়েছে সবাইকে, আর কোনো কারো কাজ নেই। রসি ঘরে দাওয়ায় একতারা মাজা বাসন, ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবে তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয়। কলসি ভরে জলটি আনা চাই। পুবের ঘরে নটবর ফুকো টানছে, কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে। শাশুড়ি শুয়েছে, নটবরের বউ মরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের 7ই আসাতে মাসিক সময় নেই। বাড়ির কুকুরটা উঠে এসে লেজ নেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময়ী তাকে একটা লাথি কষিয়ে দিল। আর সেই অবোধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই রসুই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করলো নিজের আর্তনাদ, একটু চাপা, একটু অস্বাভাবিক সুরে। ভয়ে তার পা কাঁপছিল। সবাই ছুটে এলো, একসঙ্গে শুধুতে লাগলো। কি হয়েছে? বউকে জড়িয়ে ধরে নটবরের মা জুড়ে দিল কান্না। কুকুরটা তখনও কেউ কেউ করে মরছে। সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল। কি থেকে কি হবে তা ভগবান জানেন। এই তার শেষ লড়াই। সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল, বড় ভয় পাইছি মা, বুকটা ধরাস ধরাস করছে। কত বলি একলিটি ঘাটে যেতে ডর লাগে, কেউ তো যাবে না সাথে, নইলে কি এই মুখ পোড়া সুবল মুক্তার। শুনে সবাই একসাথে চুপ মেরে গেল। ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল, তারাও হঠাৎ চুপ হয়ে গেল জন্ম বোবার মতো। নীরবে মুখ চাওয়াচাওয়ি ছাড়া আর কি করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে। নটবরের মার কান্না থেমে গিয়েছিল। প্রথমে অধীর হয়ে শুধল, কি করেছে সুবল মুক্তার? বউ বল না, কি করেছে সুবল মুক্তার? বাগানে একলিটি পেয়ে হাত চেপে ধরেছিল গো, কলসি ফেলে পালিয়ে এসেছি। ছুটতে ছুটতে আচার যা খেয়েছি কবার, এই দেখো। হাতের তালু আর কাপড়ে রক্তমাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল। কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে। কত বড় সম্ভাবনার এই পরিণতি! শুধু হাত ধরেছিল। দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার। মামলা মোকদ্দমা হবে না, ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে আজকালের মধ্যে। এ কি একটা ঘটনা! তবু সবাই ছি ছি করে আর সুবল মুক্তারকে গাল দেয়। বাগানে গিয়ে তাকে শাসন করে
আসার কথাটা কেউ ভাবেও না, বলেও না। শেষে সুখময়ীকেই ঝাঁঝ দেখিয়ে বলতে হয়, ঠাকুরবউ, দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা? যাও না, দুঘা দিয়ে এসো না বজ্জাতটাকে। নটবরের মা বলে, চুপ কর মাগি, চুপ কর। কেন চুপ করব? আমার হাত ধরবে, তোমরা তো চুপ করে শুয়ে যাবে। নটবর বলল, হোশালা কি আর আছে, পালিয়ে গেছে। থাকতেও তো পারে। কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে পারি তো ঘুপচি মেরে। যাও না একবার দেখে এসো। তখন নটবর, শশধর, নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায়। নটবরের মা চেঁচিয়ে বলে, কলসিটা আনিস কেউ, শুনছিস? কলসিটা আনিস। সুখময়ীকে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে। চারিদিকে তারা রটাবে, তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর। জানাজানি হওয়া কি ভালো? চুপি চুপি শাওরি বা সুয়ামীকে বললেই পারতো সে। পুকুর ঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত। সুখময়ী শুনে যায়, কথা বলে না। নটবরে মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোঁস করে ওঠে। সুবলকে পাওয়া গেল কাঁঠাল বাগানে, কিন্তু ধরে মারবার সাহস হলো না একজনেরও। নিতাই নেহাত বদরাগী মানুষ, সে শুধু জিজ্ঞেস করল, বৌঝির হাত ধরে টানা মুক্তার বাবু? সুবল রেগে বলল, তোর তো বড় বার হয়েছে নিতাই, যা মুখে আসে তাই বলিস। শশধর মৃদুভাবে সাবধান করে দিল, আর যেন এসব না ঘটে মুক্তার বাবু। সুবল আর কথা না বলে হন হন করে এগিয়ে গেল। মুখখানা তার ফ্যাকাশে হয়ে গিয়েছে। সুখময়ী ফুরিয়ে গেল, চিরতরে সরে গেল তার জীবন থেকে। একটু কলঙ্ক তার রটবে, কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে। কিন্তু আবার যদি এমন কিছু দুর্নাম ঘটে, তার জোর পাবে। বড় একটা মামলা ছিল সুবলের এই সময়। মনটা একেবারে খিচড়ে গেল। না, মনটা একটু শক্ত করতে হবে তার। সবে প্র্যাকটিস জমেছে। বাকি দিনটুকু ছোট মহকুমা শহরের চারদিকে যে তাদের নামে ঢিঢি পড়ে গেছে, সেটা সুখময়ী টের পেল সন্ধ্যার পর, নটবরের হাতে বাখারি খেয়ে। বাকি দিনটা বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে, তাকে বাদ দিয়ে করেছে জটলা। বিকেলে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার মুখ অন্ধকার করে নটবর ফিরে এলো। গরজাতে গরজাতে মা আর ভাইকে জানিয়ে দিল। শহর শুধু লোক কি বলাবলি করছে এবং খবরটা ভালো করে শোনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাকরি তুলে তার পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। সরু বাকরির বেতের মতো ধার, পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর, কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো। কলঙ্ক তবে রটেছে, তবে আর এখন কি বাঁধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার? এ বদনাম শুয়ে সে তো টিকতে পারবে না এখানে। যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন? নটবরের মা বলল, থাক থাক, মার ধরে করে কাজ নেই, ও বউকে তোর আর ঘরে রাখা যাবে না। কাল সকালে খেয়ে দিয়ে দিস। মামার বাড়ি যাক, নয়তো চুলোই যাক। শুনে একটু ভাবনা হলো সুখময়ীর। সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি? গালাগালির জন্য সে তৈরি হয়েছিল, তার উপর কিছু নয় মারধর হয়েছে, কিন্তু খেয়ে দিয়ে দিলে তো মুশকিল। সুবলের যদি বেশিরভাগ রাগ হয়ে থাকে, তাকে যদি সঙ্গে নিয়ে না যেতে চায়, পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ। তবে তো আর একুল ওকুল দুকুল যাবে, মাথা গোজবার ঠাঁই থাকবে না জগতে। মামাকে ঠাঁই দেবে তাকে? মামারও তো শুনতে বাকি থাকবে না এই কেলেঙ্কারির কথা। ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাসে সে পিঠের জ্বালায় কাতরায়। চুলোর ধোঁয়ায় তার চোখ জ্বলে, আর ভাতের হাড়ির বাষ্পে জগৎ ভাবসা হয়ে যায়। আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউরে ওঠে, জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ। জল ছুতে গিয়ে গা ছমছম করে। জ্বর কি একটু এসেছে তাহলে তার? সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছে নিয়ে খিদের জ্বালায় কিছু খায়। রসুই ঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কুপিটা নিভিয়ে রাখে ঘরের থেকে। চৌকিতে বসে নটবর তামাক টানছে। কাল তাকে খেঁদিয়ে দেবে নটবর। এতকাল সোহাগ করে কাল তাকে দূর করে দেবে। সুবলের সঙ্গেই পালিয়ে গিয়ে বা তার লাভ কি হবে? বউকে যদি মানুষ খেদিয়ে দিতে পারে,
দুদিন পরে সুবল কেন তাকে ফেলে পালাবে না? নটবরকে একটু নরম করার চেষ্টায় মনে আসে, কিন্তু সুখময়ী উৎসাহ পায় না। রাগ কমিয়ে কতবার সে নটবরের সোহাগ আদায় করেছে। কৌশল তার অজানা নয়, কোনোদিন ব্যর্থও হয়নি। আজ সে মনে জোর পায় না। বাকরির মার খেয়েছে বলে নয়, মার খেলেও মান বাঁচিয়ে সোহাগ যাচা যায়। নিজের উপরই আজ তার বিশ্বাস নেই। নিজেকে কেমন রূপহীনা, কুৎসিত বলে মনে হচ্ছে। তার যেন কাঠির মতো সরু আর কাঠির মতো শক্ত দেহ। কি দিয়ে সে নটবরের নরম করবে মনকে? তার চেয়ে শুয়ে পড়া ভালো। মাথা ঘুরছে, পিঠ জ্বলছে, শরীর ভেঙে পড়েছে। চুপ করে শুয়ে চোখ বুজে রাতটা কাটানো যাক। সুবল নটবর সকলেই ভরসায় যখন তার ফুরিয়ে গেছে, কি আর হবে আকাশ পাতাল ভেবে? চৌকিতে উঠতে তার ভরসা হলো না। মেঝেতে মাদুর বিছোতে গেল। তখন কথা কইল নটবর, দৌড় দে, হুকোটা রাখ। সুখময়ী দুয়ার বন্ধ করে হুকোটা রেখে মাদুরি শুয়ে পড়ল। পিঠে ব্যথা ছিল, মনে খেয়াল ছিল না। অভ্যাস মতো চিত হয়ে শুয়ে মৃদু আত্মনাদ করে সে ফাঁস ফিরল। চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর তাকে খানিক দেখল। পা গুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে। পিঠ ব্যথা হয়েছে নাকি বউ? গোসা হয়েছে? হার মারব না তোকে। কোন শালা আর তোর গায়ে হাত তোলে? আমায় কাল তাড়িয়ে দেবে? দূর পাগলি, ও কথার কথা বলেছিলাম। তোকে ছেড়ে কি থাকতে পারি? সুখময়ী নিজে স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল। মাদুরের খসায় পিঠে তার করাত চলতে লাগলো অনেকগুলো। একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো, তবু সে শব্দ করল না। হার্তনাদগুলো বুকে চেপে গোঙানিগুলো গলায় আটকে রেখে দিল। নটবর ছেড়ে দেওয়া মাত্র সে পাশ ফিরল। আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্যবোধে নটবর বলল, গা তোর গরম দেখলাম, জ্বর হয়েছে নাকি? একটু হয়েছে। মেঝেতে কেন তবে? চৌকিতে আয়। যাই। কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না। আলো নেবার আগেই সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে। নটবর ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই। ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করল। তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে বেরিয়ে গেল। রাত বেশি হয়নি। শশধর জেগে আছে। পাড়ার লোকও হয়তো জেগে আছে অনেকে। থাক জেগে, কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে? বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি। ডুবু ডুবু চাঁদের জ্যোৎস্না এখনো একটু আছে। বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়ে। সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেঁষে এগিয়ে গেল। তাড়াতাড়ি ফেরা চাই। নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ, স্বাভাবিক, বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায়। সুবলের বাড়ির ঘরে আলো নিভেছে। তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান। একটু তার ফুলের বাগান করার শখ আছে। বাড়ির সামনে বাগানটি তার দেখবার মতো। এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে আসে। প্রথম ডাকেই সাড়া দিয়ে সুবল বেরিয়ে এলো। চুপ, আস্তে। আবার কেন? দেখো তোমার জন্যে কি মারটা মেরেছে আমায়। তোমার জন্যে আমার বদনাম হলো সুখময়ী। কত ভালো বলতো লোকে আমায়, কত সম্মান করত। তোমার জন্যে সব গেল। চলো আমরা পালিয়ে যাই 2-4 দিনের মধ্যে। সব বেচে দাও। তোমার খালি বাজে কথা। সব বেচে মুক্তারি ফেলে কোথায় যাব? এত কেলেঙ্কারি হলো, চারদিকে ঢিডি পড়ে গেল, তবু থাকবে? কি করে থাকবে? আস্তে আস্তে ভুলে যাবে লোকে। সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল। সুবল তার হাত চেপে ধরল। শীঘ্রই ফিরতে হবে। একটু বসে যাও। বউ মরে গেছে কবে। এতকাল বিয়ে করিনি তোমার জন্য। একটু বসে যাও। সুবলের ঘাট বাঁধানো। মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে। এখনো কোথাও ফাটল পর্যন্ত ধরেনি। ঘাটের ধোয়া মোছা পরিষ্কার সিমেন্টেও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল। সমস্ত ঘাট নয়, সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু। পরদিন নাইতে এসে লোকে বলল,
কুকুর বা বিড়াল ছানা বিয়েছে সেখানে, কিংবা বুনো শেয়াল। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প রোম্যান্স। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।